গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। নেতাজি সুভাষচন্দ্র বসুর অসমাপ্ত আত্মজীবনী ভারত পথিকের অষ্টম পরিচ্ছেদ, শিক্ষার পুনরারম্ভ। 1916 সালের মার্চের শেষাশেষি একজন বহিষ্কৃত ছাত্র হিসাবে কটকে এসে উপস্থিত হলাম। ভাগ্যক্রমে ওই আখ্যার সাথে কোনো কলঙ্ক যুক্ত ছিল না। ছাত্ররা সর্বত্র শ্রদ্ধা মিশ্রিত সহানুভূতির সঙ্গে আমাকে দেখেছে, কারণ আমি তাদের জন্যই লড়াই করেছি। আমার পিতামাতার মনোভাবের কোনো পরিবর্তন হয়নি, এবং আশ্চর্যের বিষয় যে কলেজের ঘটনা বা তাতে আমার ভূমিকা সম্বন্ধে আমার পিতা কখনো একটা কথাও আমাকে জিজ্ঞাসা করেননি। কলকাতায় আমার জ্যেষ্ঠ ভ্রাতারা আমার দুর্ভোগে আমার প্রতি সহানুভূতিশীল ছিলেন, কারণ তাঁদের বিশ্বাস ছিল যে যে পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়েছিল তাতে আমি ঠিক কাজই করেছিলাম। আমার পিতামাতা গাম্ভীর্য বজায় রেখে চলতেন, তৎসত্ত্বেও তাঁদের আচরণ থেকে যতদূর বিচার করতে পারতাম তাঁদের মনোভাব বোধহয় এরকম ছিল যে ছাত্রদের মুখপাত্র ছিলাম বলেই আমাকে কষ্ট স্বীকার করতে হয়েছে। এটা জেনে পরম স্বস্তি বোধ করেছিলাম যে যাঁদের সঙ্গে আমাকে দিবারাত্র কাটাতে হতো তাঁরা আমার প্রতি সহানুভূতি সম্পন্ন ছিলেন, এবং আমি বিতাড়িত হয়েছি বলে মন্দ কোনো ধারণা তাঁরা আমার সম্বন্ধে করেননি। সুতরাং আমার পরিবারের সাথে আমার সম্পর্কের অবনতি হয়নি, বরং উন্নতি ঘটেছিল। দলের সম্বন্ধে ওই একই কথা বলা সম্ভব ছিল না। সারা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের উত্তেজনাকর ঘটনাগুলোর মধ্যে আমি তাদের সঙ্গে পরামর্শ করিনি এবং একেবারে আমার নিজের উদ্যোগেই কাজ করে গিয়েছিলাম। পরে জেনেছিলাম যে যা করেছি তাকে তারা সম্পূর্ণভাবে অনুমোদন করেনি, এবং কর্তৃপক্ষের সাথে প্রত্যক্ষ সংঘর্ষ এড়িয়ে চলতে দেখলেই তারা খুশি হতো। যখন কলকাতা ত্যাগ করার সংকল্প করলাম তখন তাদের তেমন কোনো সংবাদ দিইনি, যদিও পূর্বে তাদের সঙ্গে দিবারাত্র কাটিয়েছি, তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোতে অংশগ্রহণ করেছি। ইতিমধ্যে দলটা একটা সুসংহত প্রতিষ্ঠান হয়ে উঠেছিল। কলকাতার বিশিষ্ট সদস্যদের মধ্যে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল তাদের অধিকাংশই একটা বোর্ডিংয়ে বাস করত। যারা বাড়িতে বা অন্যান্য হোস্টেলগুলোতে থাকত তারা প্রতিদিন বিকেলে আলোচনা ও ভাবের আদান প্রদানের জন্য সেখানে এসে সমবেত হতো। দলটি তার মুখপত্র রূপে গোপনে প্রচারের জন্য একটা হাতে লেখা পত্রিকা বের করত। সদস্যদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য নিয়মিত শিক্ষাদান করা হতো, এবং যেহেতু নৈতিক ও ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হতো সেজন্য গীতার ক্লাসগুলো বৈকালিক ওইসব সমাবেশের স্বভাবতই একটা নিয়মিত বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। এটা সহজেই বোধগম্য যে 2 বছর আগে যখন গুরুলাভের জন্য গৃহ ও সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে চলে গিয়েছিলাম তখন মনের দিক থেকে যে মানুষ আমি ছিলাম সাম্প্রতিক ঘটনাগুলোর পর ভিন্ন প্রকৃতির হয়ে গিয়েছিলাম। এই পরিবর্তন কিছুটা আকস্মিকভাবে একটা ঝড়ের মতো ঘটেছিল এবং সব কিছু ওলট পালট করে দিয়েছিল, কিন্তু ঝড় বয়ে যাওয়ার বহুকাল আগেই আমার ভেতরে নিঃশব্দে এক পরিবর্তন ঘটে যাচ্ছিল যে সম্বন্ধে আমি তখন সচেতন ছিলাম না। প্রথমত আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সমাজ সেবার দিকে। দ্বিতীয়ত আমার সকল পাগলামি সত্ত্বেও নৈতিক বল লাভ করেছিলাম। কাজেই যখন আকস্মিক একটা সংকটের সম্মুখীন হলাম যা আমার সামাজিক কর্তব্যবোধের পরীক্ষা স্বরূপ ছিল তখন পিছিয়ে আসিনি, অকম্পিতভাবে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম ও আনন্দের সঙ্গে ফলাফলের মোকাবিলা করতে প্রস্তুত হয়েছিলাম। লাজুক প্রকৃতি ও আত্মসংশয় শূন্যে মিলিয়ে গিয়েছিল। এখন আমার কি করণীয়?
পড়াশোনা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ কোথায় ও কবে আমাকে আবার শুরু করতে হবে তা আমি জানতাম না। অনির্দিষ্টকালের জন্য এই বহিষ্কার কার্যত সারা জীবনের জন্য শাস্তির শামিল ছিল, এবং এরকম কোনো নিশ্চয়তা ছিল না যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষগণ কিছুকাল পরে নরম হয়ে আমাকে পুনরায় আমার পড়াশোনা শুরু করবার অনুমতি দেবেন। আমাকে বিদেশে পড়তে পাঠানো হবে কিনা এ বিষয়ে আমার পিতামাতার অভিপ্রায় জানতে চেষ্টা করলাম, কিন্তু আমার পিতা এ প্রস্তাবে তীব্র আপত্তি জানালেন। তাঁর দৃঢ় অভিমত ছিল এই যে বিদেশে যাওয়ার চিন্তা করার আগে আমাকে আমার বংশের নামে যে কলঙ্ক পড়েছে তা অপনোদন করতে হবে, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই আমাকে প্রথমে ডিগ্রি লাভ করতে হবে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষগণ যে পর্যন্ত না তাঁদের আদেশগুলি পুনর্বিবেচনার কথা চিন্তা করছেন, ততদিন আমাকে ধৈর্য ধরে থাকতে হয়েছিল এবং ইতিমধ্যে কোনো রকমে সময় কাটাতে হয়েছিল। বইপত্র দূরে সরিয়ে রেখে আমি গভীর উৎসাহের সঙ্গে সমাজ সেবায় লেগে গিয়েছিলাম। তখনকার দিনে উড়িষ্যায় কলেরা ও বসন্তের মতো মহামারীর প্রাদুর্ভাব প্রায়ই ঘটত। অধিকাংশ লোক এত দরিদ্র ছিল যে ডাক্তার দেখাতে পারত না, এবং পারলেও শুশ্রূষা করবার লোক পাওয়া ছিল আরও এক কঠিন ব্যাপার। কখনো কখনো এরকম ঘটত যে যদি কোনো হোস্টেল বা বোর্ডিংয়ে কলেরা দেখা দিত, তাহলে তার বাসিন্দারা আক্রান্তদের তাদের ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে তল্পি তল্পা শুদ্ধ সরে পড়ত। এতে বিস্মিত হবার কোনো কারণ নেই, কেননা লিওনার্ড রজার্সের গবেষণা অনুসারে স্যালাইন ইনজেকশনের চিকিৎসা চালু হওয়ার আগে কলেরা ছিল অন্যতম মারাত্মক ব্যাধি এবং সঙ্গে সঙ্গে খুবই সংক্রামক। ভাগ্যক্রমে ছাত্রদের মধ্যে একটি দল ছিল, আমার পুরনো বন্ধুরা কেউ কেউ ওই দলে ছিল, যারা শহরের বিভিন্ন অঞ্চলে গিয়ে স্বেচ্ছাপ্রণোদিতভাবে শুশ্রূষার কাজ করত। আমি সানন্দে তাদের সঙ্গে যোগদান করলাম। কলেরা ও বসন্তের মতো এই রকম মারাত্মক ব্যাধিগুলির দিকে আমরা বিশেষভাবে মনোযোগ দিয়েছিলাম, তবে অন্যান্য ব্যাধি হলেও আমাদের সাহায্য পাওয়া যেত। আমরা স্থানীয় সিভিল হাসপাতালের কলেরা ওয়ার্ডেও ডিউটি দিতাম, কারণ সেখানে শিক্ষাপ্রাপ্ত কোনো নার্স ছিল না এবং অজ্ঞ ও অপরিচ্ছন্ন ঝাড়ুদারদের হাতে শুশ্রূষার কাজ ছেড়ে দেওয়া হতো। পর্যাপ্ত শুশ্রূষার ভীষণ অভাব সত্ত্বেও হাসপাতালে কলেরায় মৃত্যুর হার সেই গ্রামটি থেকে অনেক কম ছিল, যেখানে 2 বছর আগে একজন আধা ডাক্তারের নেতৃত্বে হোমিওপ্যাথি ওষুধের একটি বাক্স নিয়ে আমরা হাজির হয়েছিলাম। আসল কথা হলো স্যালাইন ইনজেকশন মন্ত্রের মতো কাজ করত। রোগের প্রাথমিক অবস্থায় প্রয়োগ করা হলে সেরে ওঠার শতকরা 80% সম্ভাবনা থাকত। কলেরা রোগীদের সেবা করে আমরা খুব আনন্দ বোধ করতাম, বিশেষত যখন দেখতাম যে তার দ্বারা কয়েকজন রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা গিয়েছে। কিন্তু সাবধানতা অবলম্বনের ব্যাপারে আমি সাংঘাতিকভাবে অমনোযোগী ছিলাম। যখন বাড়ি ফিরতাম তখন আমার জামাকাপড়গুলো রোগ জীবাণু থেকে মুক্ত করার কোনো ব্যবস্থা গ্রহণ করতাম না, এবং আমি কোথায় ছিলাম এ বিষয়ে নিজের থেকে কাউকে কিছু বলতাম না। যে কয় মাস ধরে শুশ্রূষার কাজ করেছি, অন্যান্য লোকের মধ্যে আমি যে সংক্রমণ ছড়াইনি বা নিজে আক্রান্ত হইনি, এটা আশ্চর্যের বিষয়। কলেরা রোগীদের সম্বন্ধে আমার কখনো কখনো বিরূপ ভাব ছিল না, এমনকি যখন ময়লা কাপড় চোপড় নিয়ে নাড়াচাড়া করেছি তখনও নয়। কিন্তু বসন্ত পেকে উঠবার চরমাবস্থায় ওই কথা প্রযোজ্য ছিল না। এরূপ কোনো রোগীর শুশ্রূষায় প্রবৃত্ত হতে আমার মনের সকল শক্তির প্রয়োজন হতো। যা হোক, শিক্ষা হিসাবে এ জাতীয় সেবা কার্যের মূল্য ছিল এবং আমি তা এড়িয়ে চলিনি। এই শুশ্রূষার কাজে আনুষঙ্গিক অন্যান্য সমস্যার উদ্ভব হতো। চিকিৎসা ও শুশ্রূষা সত্ত্বেও যারা মারা যেত, তাদের কি হবে? মৃতদেহগুলোর ভার নিয়ে যথাযথভাবে সেগুলোর দাহকার্য করার মতো কোনো সমিতি ছিল না।
বেওয়ারিশ দেহগুলোর ক্ষেত্রে পৌর প্রতিষ্ঠানের ঝাড়ুদারেরা এসে তাদের খুশি মতো সেগুলোর ব্যবস্থা করত। কিন্তু মৃত্যুর পর নিজের দেহ বেওয়ারিশ বলে গণ্য হবে, এটা ভাবতেই কারই বা ভালো লাগে। সেজন্য শুশ্রূষাকারীদের কাছে প্রায়ই মৃতদেহ সৎকার করার জন্য সাহায্য চাওয়া হতো। ভারতীয় প্রথা অনুসারে আমাদের নিজেদেরই মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্যাদি সম্পন্ন করতে হতো। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা যদি অবস্থাপন্ন হতো এবং কেবল স্বেচ্ছাসেবকদেরকেই যদি প্রয়োজন হতো, তাহলে সমস্যা অপেক্ষাকৃত সহজ ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে অর্থের কোনো সংস্থান ছিল না এবং সৎকারের ব্যয় নির্বাহের জন্য আমাদেরকে চাঁদা তুলে বেড়াতে হতো। যেসব ক্ষেত্রে স্বেচ্ছাসেবকেরা শুশ্রূষা করেছে সেগুলো বাদ দিলেও অন্যান্য বহু ক্ষেত্রে অন্ত্যেষ্টিক্রিয়াদি সম্পাদন করার জন্য লোকবলের প্রয়োজন হতো এবং এরূপ সাহায্যের ব্যবস্থা আমাদের করতে হতো। শুশ্রূষার কাজ প্রেরণাদায়ক ও হিতকর হলেও এতে আমার সমস্ত সময় ব্যয় হতো না। উপরন্তু শুশ্রূষার কাজটা ছিল উদ্দেশ্য সাধনের একটা উপায় মাত্র। আমাদের জাতীয় সমস্যাগুলোর কোনো একটারও স্থায়ী প্রতিকার এর মধ্যে ছিল না। স্থায়ী ধরনের জাতি গঠনমূলক কাজে অবহেলা করে হাসপাতালের এবং বন্যা দুর্ভিক্ষের সাহায্যদানের উপর বেশি জোর দেওয়ার জন্য আমাদের দলের মধ্যে আমরা সর্বদাই রামকৃষ্ণ মিশনকে সমালোচনা করেছি। তাদের ভুলের পুনরাবৃত্তি করার কোনো ইচ্ছা আমার ছিল না। সুতরাং যুব সংগঠনের কাজে আমি হাত দিলাম। আমি বহু তরুণ একত্র করে তাদের দৈহিক, মানসিক ও নৈতিক উন্নতির জন্য বিভিন্ন বিভাগ সহ একটা সংগঠন গড়ে তুলেছিলাম। যতদিন আমি এর মধ্যে ছিলাম ততদিন কাজ বেশ ভালোই চলছিল। প্রায় এই সময়ই আমি অস্পৃশ্যতার সমস্যার সম্মুখীন হই। ছাত্রদের একটা হোস্টেলে, যেখানে আমরা প্রায়ই যেতে ভালোবাসতাম, মাঝি নামে একটা সাঁওতাল ছাত্র ছিল। সাঁওতালদেরকে একটা নিম্ন জাতি বলে মনে করা হতো, কিন্তু উদার ভাবাপন্ন ছাত্ররা তা গ্রাহ্য না করে মাঝিকে হোস্টেলের একজন বাসিন্দা রূপে সাদরে স্বীকার করে নিয়েছিল। কিছুকাল সব ঠিকঠাক চলল। একদিন হোস্টেলের বাসিন্দাদের মধ্যে একজনের ব্যক্তিগত এক ভৃত্য কি করে জানতে পারল যে মাঝি সাঁওতাল, এবং অন্যান্য ভৃত্যদের কাছে গিয়ে সে এরূপ একটা গণ্ডগোল পাকিয়ে তুলতে চেষ্টা করল যে মাঝি যদি চলে না যায় তাহলে তারা হোস্টেলের কাজ করতে অস্বীকার করবে। সৌভাগ্যবশত তার এই দাবিতে কর্ণপাত করার মতো মনের ভাব কারোরই ছিল না এবং এই গণ্ডগোলকে অঙ্কুরেই বিনষ্ট করা হয়েছিল। সে সময়ে যা আমার মনে হয়েছিল তা এই যে, প্রকৃতই উচ্চতর বর্ণের যারা আপত্তি করতে পারত তারা কখনো সাঁওতাল ছাত্রের ব্যাপারে বেশি মাথা ঘামায়নি। পক্ষান্তরে যে কিনা নিজেই অপেক্ষাকৃত নিম্ন জাতির ছিল, সেই ভৃত্যটির ক্রোধই দেখা দিয়েছিল খুব বেশি। এই ঘটনার অল্পদিন পরেই মাঝি টাইফয়েডে অসুস্থ হয়ে পড়ল এবং আমরা তাকে বিশেষ যত্ন ও অনুকম্পার সাথে শুশ্রূষা করব ঠিক করলাম। এতে আমার মা আমার সাথে যোগ দিয়েছিলেন, যা আমার কাছে পরম বিস্ময় ও আনন্দের বলে বোধ হয়েছিল। আমার অবসর সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে ধর্ম বা ইতিহাসের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানগুলোতে আমি বেড়াতে বের হতাম। উন্মুক্ত স্থানে জীবনযাপন এবং প্রচুর ভ্রমণ স্বাস্থ্যের পক্ষে উপকারী ছিল এবং এর দ্বারা অন্যের সাথে সেই ঘনিষ্ঠ যোগাযোগের সুযোগ পেতাম, ঘরের চার দেওয়ালের মধ্যে, যা কখনোই সম্ভব নয়। উপরন্তু এইভাবে বাড়ি থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব হতো, যেহেতু সেখানে আমার বিশেষ কিছুই করার ছিল না এবং ব্যক্তিগত যোগ সাধনার প্রতি আমার আর কোনো আকর্ষণ ছিল না। পাঠ্যপুস্তকগুলোও পড়বার আগ্রহ বোধ করতাম না। সুপ্রাচীনকাল থেকে প্রধান প্রধান ধর্মীয় অনুষ্ঠানগুলো উৎসবে পরিণত হয়েছে, যাতে সমগ্র সমাজই অংশগ্রহণ করে থাকে।
বাংলাদেশের একটি গ্রামের দুর্গাপূজার কথাই ধরা যাক। পুজোর ধর্মীয় দিকটা যদিও 5 দিন মাত্র চলে, কিন্তু এতৎসংক্রান্ত কাজকর্ম চলে কয়েক সপ্তাহ ধরে। বাস্তবিক পক্ষে এই সময়ে পুজোর ব্যাপারে গ্রামের প্রত্যেক জাতি বা পেশার লোককে কোনো না কোনো কাজে প্রয়োজন হয়। সুতরাং পুজো যদিও একটি বাড়িতে অনুষ্ঠিত হয়, সারা গ্রামই কিন্তু ওই উৎসবে যোগদান করে এবং আর্থিক দিক থেকেও পুজোর দ্বারা তারা লাভবান হয়। আমার শৈশবে আমাদের দেশের বাড়িতে পুজোর পরে একটি নাটক অভিনীত হতো, যা সারা গ্রামের লোক উপভোগ করতে পারত। গত 50 বছর ধরে দেশ ক্রমশ গরিব হয়ে পড়ার দরুন ও গ্রামগুলি থেকে লোকজন সরে আসায় এইসব ধর্মীয় উৎসব অনেক কমে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে একেবারেই লোপ পেয়েছে। এর ফলে গ্রাম্য অর্থনীতিতে টাকা কড়ির লেনদেনে ক্ষতি হয়েছে এবং সামাজিক দিক দিয়ে ইহা জীবনকে করেছে নীরস এবং একঘেয়ে। আর এক প্রকার ধর্মীয় উৎসব আছে যাতে জনসাধারণ আরও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। এই সব ক্ষেত্রে পুজো একটা বাড়িতে না হয়ে জনসাধারণের ব্যবহার্য কোনো বৃহৎ হল ঘরে অনুষ্ঠিত হয় এবং এর ব্যয়ভার একটি পরিবারকে বহন করতে হয় না, জনসাধারণই করে থাকে। এই সব উৎসব, যেগুলোকে বারোয়ারি পুজো বলা হয়, ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছিল। সেজন্য 1917 সালে আমরা এরকম একটা পুজোর আয়োজন করা স্থির করলাম। সামাজিক দিক দিয়ে তা বিরাট সাফল্য অর্জন করেছিল এবং সেজন্য পরবর্তী বছরগুলোতে তা পুনরনুষ্ঠিত হয়েছিল। স্মরণ আছে, এ সময়েই মনের এক দিক দিয়ে আমার স্পষ্ট উন্নতি হয়েছিল, তা হল আত্মবিশ্লেষণের অভ্যাস। সেই সময় থেকে বরাবর আমি নিয়মিতভাবে এরকম অভ্যাস করে আসছি এবং এর দ্বারা বিশেষ উপকৃত হয়েছি। এর উদ্দেশ্য নিজের মনের ওপর তীব্র সন্ধানে দৃষ্টি নিক্ষেপ করে নিজেকে আরও ভালো করে জানা। সচরাচর ঘুমোতে যাবার আগে অথবা অতি প্রত্যুষে এটা নিয়ে কিছু সময় কাটাতাম। এই বিশ্লেষণ 2 প্রকারের হতো। সে সময়ে আমি নিজে যেরকম ছিলাম তার এবং আমার সমগ্র জীবনের বিশ্লেষণ। প্রথমোক্তটি থেকে আমার মনে যে সমস্ত গোপন ইচ্ছে ও আবেগ, আদর্শ ও উচ্চাকাঙ্ক্ষা ছিল, সেগুলো সম্বন্ধে আরও অধিক অবহিত হতে পারতাম। পরেরটি থেকে আমার জীবনকে অধিকতর ভালোভাবে হৃদয়ঙ্গম করতে, ক্রমবিকাশ সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গি থেকে তাকে বিচার করতে, অতীতে নিজেকে পূর্ণ করবার জন্য আমাকে কীরূপে লড়াই চালিয়ে যেতে হয়েছে সে সম্বন্ধে বুঝতে ও আমার ভুলভ্রান্তিগুলো উপলব্ধি করতে এবং ওইগুলোর দ্বারা ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারতাম। অল্পদিন আত্মবিশ্লেষণের ফলেই আমার নিজের পক্ষে গুরুত্বপূর্ণ 2টো আবিষ্কার আমি করেছিলাম। প্রথমত, তখনও পর্যন্ত আমার নিজের মন সম্বন্ধে আমার মধ্যে বাহ্যিক ভদ্র চালচলনের আড়ালে যে বহু কুপ্রবৃত্তি লুকিয়েছিল, ওইগুলো সম্বন্ধে খুব সামান্যই অবগত ছিলাম। দ্বিতীয়ত, যে মুহূর্তে আমি আমার মধ্যে নীচ অথবা অসঙ্গত কোনো কিছুর প্রতি আমার অঙ্গুলি নির্দেশ করতাম, সে মুহূর্তে তার অর্ধেক জয় করতে পারতাম। মনের দুর্বলতাগুলো দেহের রোগের মতো নয়। সেগুলো তখনই শুধু বেড়ে যেত যখন ধরা পড়ত না, ধরা পড়লে পালাবার পথ পেত না। এই আত্মবিশ্লেষণের যেসব আশু প্রয়োগ আমি করেছিলাম, সেগুলোর মধ্যে একটা হলো কয়েকটা বিরক্তিকর স্বপ্ন থেকে পরিত্রাণ লাভ করা। শৈশবে কিছুটা সাফল্যের সঙ্গে এরূপ স্বপ্নগুলোর বিরুদ্ধে আমি লড়াই করেছি, কিন্তু যতই ধীরে ধীরে আমার বিশ্লেষণ প্রণালীর উন্নতি হচ্ছিল, ততই আরও ভালো ফল লাভ করছিলাম। বাল্যকালের বিরক্তিকর স্বপ্নগুলোর মধ্যে ছিল সাপ, হিংস্র প্রাণী ইত্যাদির স্বপ্ন।
সাপের স্বপ্ন থেকে অব্যাহতি পাওয়ার জন্য রাত্রিতে ঘুমাবার আগে বসে বসে নিজেকে বিষধর সর্পসংকল একটা বদ্ধ ঘরের মধ্যে কল্পনা করে বারবার বলতাম, দংশনের ভয়ে আমি ভীত নই, মৃত্যুকে আমি ভয় করি না। এইভাবে দৃঢ়তার সাথে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়তাম। কয়েকদিন এরকম অভ্যাস করার পর একটা পরিবর্তন লক্ষ্য করলাম। প্রথম প্রথম আমার স্বপ্নের মধ্যে সাপের আবির্ভাব ঘটত, কিন্তু তাতে আমি ভয় পেতাম না। তারপর সেগুলো একেবারেই বন্ধ হয়ে গেল। অন্যান্য হিংস্র প্রাণী সম্বন্ধীয় স্বপ্নগুলোর ক্ষেত্রে ওই একই ব্যবস্থা করেছিলাম। সেই সময় থেকে আমি আদৌ কোনো কষ্ট পাইনি। কলেজ থেকে যখন আমি বহিষ্কৃত হই, সে সময় বাড়ি তল্লাশি ও গ্রেপ্তারের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। নিঃসন্দেহে ওইগুলো ছিল আমার অবচেতন মনের চিন্তা ও গোপন উৎকণ্ঠাগুলোর প্রতিফলন, কিন্তু কয়েকদিনের চেষ্টায় সম্পূর্ণভাবে পরিত্রাণ লাভ করেছিলাম। আমাকে কেবল মনে মনে এই রকম কল্পনা করতে হয়েছে যে আমার কোনো অসুবিধে না করেই বাড়ি তল্লাশি ও গ্রেপ্তার চলছে, এবং নিজেকে বারবার বলতে হয়েছে যে যাই ঘটুক না কেন আমি বিচলিত নই। আর একরকম স্বপ্ন ততটা না হলেও মাঝে মাঝে আমাকে বিরক্ত করত। সেগুলি ছিল পরীক্ষা সংক্রান্ত, যেমন হয় আমি প্রস্তুত নই, কিংবা পরীক্ষার ফল খুব খারাপ হয়েছে। এই রকম স্বপ্ন আয়ত্তে আনবার জন্য নিজেকে বারবার বলতে হয়েছে যে পরীক্ষার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত এবং ভালো ফল করব, এতে কোনো সন্দেহ নেই। আমি বহু লোকের কথা জানি যারা বেশি বয়স পর্যন্ত এই রকম স্বপ্নের দ্বারা কষ্ট পেয়ে থাকেন, এবং কখনো কখনো তারা স্বপ্নের মধ্যে ভীষণ ভয় পেয়ে থাকেন। এদের পক্ষে অধিকতর দীর্ঘস্থায়ী চেষ্টার প্রয়োজন হতে পারে, কিন্তু তারা লেগে থাকলে প্রতিকার হবেই। যদি বিশেষ এক ধরনের স্বপ্নকে স্থায়ী হতে দেখা যায়, তাহলে প্রতিকার নিরূপণের উদ্দেশ্যে সেগুলির সূক্ষ্মতর বিশ্লেষণ বাঞ্ছনীয়। যে স্বপ্ন থেকে পরিত্রাণ লাভ করা সর্বাপেক্ষা কঠিন, সেগুলি হল যৌন সম্বন্ধীয়। এর কারণ মানুষের সর্বাপেক্ষা শক্তিশালী প্রবৃত্তিগুলির একটি হচ্ছে যৌন প্রবৃত্তি, এবং যেহেতু যৌন তাড়নার একটি কাল আছে, সেই কারণে মাঝে মাঝে এইরকম স্বপ্ন সৃষ্টি হয়ে থাকে। তথাপি অন্তত কিছুটা প্রতিকার লাভ করা সম্ভব। যা হোক, আমার ওই অভিজ্ঞতাই হয়েছে। পদ্ধতিটি হবে, যে বিশেষ রূপটি কাউকে তার স্বপ্নের মধ্যে উত্তেজিত করে তা মনে মনে কল্পনা করা, এবং নিজেকে বারবার বলা যে এর দ্বারা আর সে উত্তেজিত হয় না, কামকে সে জয় করেছে। উদাহরণস্বরূপ, যদি এমন হয় যে স্ত্রীলোকের দ্বারা কোনো লোকের কামোত্তেজনা জন্মে, তাহলে তার পক্ষে সর্বোৎকৃষ্ট উপায় হবে সেই রূপটিকে মাতা বা বোন হিসেবে মনে মনে কল্পনা করা। যদি একথা মনে রাখা না যায় যে যৌন তাড়নার একটি কাল আছে যা অন্যান্য প্রবৃত্তিগুলির বেলায় প্রযোজ্য নয়, এবং যৌন প্রবৃত্তিকে কেবলমাত্র ধীরে ধীরে জয় বা মহত্তর প্রেরণায় উদ্বুদ্ধ করা সম্ভব, তাহলে যৌন বিষয়ক স্বপ্ন দমন করার ব্যাপারে হতাশ হতে হবে। আমাদের কাহিনীর জের টেনে বলতে হয়, 1 বছরের অনুপস্থিতির পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের কাছে আর একবার আমার ভাগ্য পরীক্ষা করবার জন্য কলকাতায় ফিরে এলাম। এটি ছিল কঠিন কাজ, কিন্তু এ ব্যাপারের চাবিকাঠিটি ছিল স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের হাতে, যিনি কার্যত বিশ্ববিদ্যালয়ের সর্বময় কর্তা ছিলেন। তিনি ইচ্ছা করলে শাস্তিমূলক আদেশ প্রত্যাহৃত হতে পারত। কি ঘটবে তার জন্য প্রতীক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছিলাম, এবং আমার কর্মশক্তিকে উপযুক্ত কোন কাজে লাগাতে পারি এই রকম একটা পথ খুঁজছিলাম। ঠিক তখনই 49th বেঙ্গলি বাহিনীতে নতুন লোক সংগ্রহের অভিযান চলছিল। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে
এই উদ্দেশ্যে আহূত এক সভায় হাজির হলাম এবং খুব আগ্রহান্বিত বোধ করলাম। বিডন স্ট্রিটে যে অফিসে নতুন প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছিল, পরদিন গোপনে সেখানে হাজির হয়ে আমাকে ভর্তি করে নেবার জন্য বললাম। সেনাবাহিনীর স্বাস্থ্য পরীক্ষা সর্বদাই জঘন্য হয়ে থাকে এবং কোনো লজ্জাবোধকে তারা গ্রাহ্য করে না। নিঃসংকোচে স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হলাম। আমি নিশ্চিত ছিলাম যে অন্যান্য সব পরীক্ষায় আমি উত্তীর্ণ হব, কিন্তু চোখের দোষ ছিল বলে আমি ভয় পেয়েছিলাম। আইএমএস অফিসার একজন ভারতীয় জুটে গিয়েছিল। আমাকে উপযুক্ত বলে চালিয়ে দেবার জন্য তাঁর কাছে অনুনয় করলাম, কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে বললেন যে চোখ পরীক্ষার জন্য আমাকে আর একজন অফিসারের কাছে যেতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, আর এক্ষেত্রে তেমনই ঘটেছিল। এই অফিসারটি কোনো এক মেজর কক, চোখের ব্যাপারে খুব কড়া ছিলেন এবং যদিও আমি অন্যান্য প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম, তবু তিনি আমাকে অনুপযুক্ত বলে রায় দিলেন। ভগ্ন হৃদয়ে আমি বাড়ি ফিরে এলাম। আমাকে জানানো হয়েছিল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগণ সম্ভবত সদয় হবেন, তবে আমাকে তখন একটি কলেজ দেখতে হবে যেখানে বিশ্ববিদ্যালয়ের আপত্তি না থাকলে আমি ভর্তি হতে পারি। বঙ্গবাসী কলেজ আমাকে ভর্তি করে নিতে চেয়েছিল, কিন্তু সেখানে দর্শনে অনার্স নিয়ে পড়বার কোনো ব্যবস্থা ছিল না। সেজন্য স্কটিশ চার্চ কলেজে চেষ্টা করব স্থির করলাম। যাই হোক, একদিন সুপ্রভাতে কোনো সুপারিশ ছাড়াই ওই কলেজের অধ্যক্ষ ডক্টর আনকিউহাস্টের কাছে সোজা গিয়ে হাজির হলাম। তাকে বললাম যে আমি একজন বহিষ্কৃত ছাত্র, তবে বিশ্ববিদ্যালয় নিষেধাজ্ঞা তুলে নেবে এবং আমি তার কলেজে দর্শনে অনার্স নিয়ে পড়তে চাই। স্পষ্টতই আমার সম্বন্ধে তাঁর ধারণা ভালোই হয়েছিল, কেননা তিনি আমাকে ভর্তি করে নিতে সম্মত হলেন, তবে এই শর্তে যে যদি প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ বাধা না দেন। আমাকে তাঁর কাছ থেকে এই মর্মে একটি চিঠি আনতে হবে যে স্কটিশ চার্চ কলেজে আমার ভর্তিতে তাঁর কোনো আপত্তি নেই। এটি আমার পক্ষে সহজ কাজ ছিল না। যা হোক, কলকাতায় আমার অভিভাবক, আমার মেজদাদা শ্রীযুক্ত শরৎচন্দ্র বসু আমার হয়ে তা করতে চাইলেন এবং নতুন অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি আমাকে বলেছিলেন যে মিস্টার ডাব্লিউ খুব সহজেই স্বীকৃত হয়েছিলেন, তবে তিনি আমাকে একবার তাঁর সঙ্গে দেখা করতে বলেছিলেন। আমি গেলাম এবং তিনি আমাকে পূর্ববর্তী বছরের ঘটনাবলী সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেরা করলেন। শেষে এই বলে তিনি ক্ষান্ত হলেন যে অতীত অপেক্ষা ভবিষ্যতের গুরুত্বই তাঁর কাছে বেশি এবং অন্য কোনো কলেজে আমার ভর্তির ব্যাপারে তিনি আপত্তি করবেন না। এমনটি আমি চেয়েছিলাম। প্রেসিডেন্সি কলেজে ফিরে যাবার কোনো ইচ্ছা আমার ছিল না। ভর্তি হয়েই আগ্রহ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে লেগে গেলাম। 2 বছর আমার নষ্ট হলো এবং 1917 সনের জুলাইয়ে যখন পুনরায় 3য় বার্ষিক শ্রেণীতে যোগদান করলাম, তখন আমার সহপাঠীরা বিএ পাশ করে এমএ ডিগ্রির জন্য পড়াশোনা করছে। কলেজে আমি গণ্ডগোল এড়িয়ে চলেছিলাম। অধ্যক্ষর পদে ডক্টর আনকিউহার্স্টের মতো একজন বিচক্ষণ ও সহানুভূতিশীল লোক ছিলেন বলেই কর্তৃপক্ষের সঙ্গে কোনো সংঘর্ষের সম্ভাবনা ছিল না। তিনি নিজে দর্শনের লোক ছিলেন এবং বাইবেল পড়ানো ছাড়াও ওই বিষয়ে পড়াতেন। তাঁর বাইবেল পড়ানো অত্যন্ত চিত্তাকর্ষক ছিল এবং এই প্রথম বাইবেল আমার কাছে একঘেয়ে মনে হতো না। পিই স্কুলের বাইবেল পড়ানোর সঙ্গে এর পার্থক্য আমার খুবই মনোমত হয়েছিল। কলেজ জীবনটা ছিল সাধারণত একঘেয়ে। কেবল কলেজের সমিতিগুলির
বিশেষত দর্শন সমিতির সব কার্যকলাপে আমি অংশগ্রহণ করে তার ব্যতিক্রম ঘটাতাম। খুব শীঘ্রই আমার দৈনন্দিন জীবনে করার মতো আরও কিছু পেয়ে গেলাম। গভর্নমেন্ট ভারত রক্ষা বাহিনীর, যা ভারতের আঞ্চলিক বাহিনী ছিল, একটি বিশ্ববিদ্যালয় শাখা গঠন করতে সম্মত হয়েছিলেন এবং 2টি কোম্পানি বিশিষ্ট এই শাখার জন্য লোক সংগ্রহের কাজ চলছিল। নিয়মিত সেনাবাহিনীতে স্বাস্থ্য পরীক্ষা যেমন কঠোর হয়ে থাকে, এক্ষেত্রে সেরকম পরীক্ষা হবে না, বিশেষত দৃষ্টিশক্তির ব্যাপারে। অতএব আমার ভর্তি হওয়ার একটা সুযোগ ছিল। ভারতীয়দের পক্ষ থেকে এই পরীক্ষার উদ্যোগ করেছিলেন কলকাতার বিখ্যাত সার্জন স্বর্গত ডাক্তার সুরেশচন্দ্র সর্বাধিকারী। বাঙালিদের জন্য সামরিক শিক্ষার ব্যবস্থা করবার ব্যাপারে যার আগ্রহ ছিল অপরিসীম। এবার আমাকে নিরাশ হতে হলো না। কলকাতা ময়দানে সাধারণ পোশাকে আমাদের ট্রেনিং শুরু হলো এবং ফোর্ট উইলিয়ামস্থ লিঙ্কনস রেজিমেন্ট অফিসার ও শিক্ষকের ব্যবস্থা করলেন। প্রথম দিন নাম ডাকবার সময় সেখানে বিচিত্র জমায়েত হয়েছিল। কারো পরনে ধুতি বাঙালি ধরন, কারো পরনে হাফ প্যান্ট আধা সামরিক ধরন, কারো ফুল প্যান্ট অসামরিক ধরন, কারো খালি মাথা, কেউ পাগড়ি পরে, কেউ টুপি, ইত্যাদি ইত্যাদি। এরা সৈন্য তৈরি করবে মনে হয়নি, কিন্তু 2 মাস পরে যখন আমরা ফোর্টের কাছে চলে গেলাম, সামরিক পোশাক পরলাম এবং তাঁবু গেড়ে রাইফেল নিয়ে কুচকাওয়াজ করতে শুরু করলাম, তখন সমগ্র রূপটি বদলে গেল। 4 মাস আমরা শিবির জীবনযাপন করেছিলাম এবং বিশেষ উপভোগ করেছিলাম। এর মধ্যে কিছুদিন কলকাতা থেকে প্রায় 12 মাইল দূরে বেলঘরিয়ায় কাটিয়েছিলাম, যেখানে রাইফেলের পাল্লায় আমরা বন্দুক চালনা অভ্যাস করেছিলাম। সন্ন্যাসীদের পায়ের কাছে বসে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান লাভ করা এবং রাইফেল কাঁধে দাঁড়িয়ে সৈন্যবাহিনীর একদল ব্রিটিশ অফিসারের হুকুম তালিম করা, কি পরিবর্তন! আমরা কোনো যুদ্ধ দেখিনি বা প্রকৃত কোনো দুঃসাহসিক কাজ আমাদের করতে হয়নি। তথাপি আমরা শিবির জীবনে খুব উৎসাহ পেয়েছিলাম। পূর্বে যদিও কখনো আমাদের সামরিক জীবনের মতো কোনো কিছুর অভিজ্ঞতা ছিল না, নিঃসন্দেহে ইহা নিজেদের মধ্যে প্রকৃত ভাই ভাই ভাব জাগিয়ে তুলতে সাহায্য করেছিল। কুচকাওয়াজ ছাড়াও আমাদের সরকারি ও বেসরকারি সকল প্রকার আমোদ প্রমোদ ও সেই সঙ্গে খেলাধুলার ব্যবস্থা ছিল। আমাদের ট্রেনিংয়ের শেষের দিকে অন্ধকারে লড়াইয়ের মহড়া হয়েছিল, যা ছিল বিশেষ কৌতূহলপ্রদ ও উত্তেজনাপূর্ণ। এই বাহিনীতে মজার মজার সব চরিত্র ছিল এবং আমরা তাদের নিয়ে নানা রকম কৌতুক উপভোগ করতাম। প্রথম অবস্থায় তাদের আলাদা একটি দলে রাখা হতো, যার নাম দেওয়া হয়েছিল আনাড়ির দল। তবে তাদের যেমন যেমন উন্নতি হতো, নিয়মিত বাহিনীগুলিতে তাদের বাছাই করে ভর্তি করে নেওয়া হতো। কিন্তু জ্যাক জনসনের কোনো পরিবর্তন ছিল না এবং শেষ পর্যন্ত অনন্য এক ব্যক্তিত্ব বজায় রেখেই সে চলেছিল এবং কমান্ডিং অফিসার পর্যন্ত তাকে বরখাস্ত করতে বাধ্য হয়েছিলেন। আমাদের অধিনায়ক ক্যাপ্টেন গ্রে ছিলেন একটি চরিত্র। তিনি ছিলেন একজন উচ্চ পদাধিকারী, ব্রিটিশ সৈন্যবাহিনীর প্রাচীন ঐতিহ্য বিবেচনা করলে যার মূল্য অনেক। তাঁর চাইতে ভালো কোনো শিক্ষক পাওয়া কঠিন হতো। কট্টর স্কটল্যান্ডবাসী, গলার স্বর কর্কশ, প্যারেড গ্রাউন্ডে সর্বদাই তিনি গোমড়া মুখ হয়ে থাকতেন, কিন্তু তাঁর হৃদয়টা ছিল সোনার মতো খাঁটি। তিনি সর্বদাই ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতেন, যা তাঁর অনুগামীরা জানত এবং সেজন্য তাঁর রুক্ষ ব্যবহার সত্ত্বেও তাকে পছন্দ করত। সে সময়ে আমরা মনে করতাম যে ক্যাপ্টেন গ্রের জন্য আমরা সব কিছু করতে পারি। তিনি যখন আমাদের বাহিনীতে যোগ দেন, ফোর্ট উইলিয়ামের স্টাফ অফিসাররা এরকম মত প্রকাশ করেছিলেন যে সৈনিক হিসাবে আমাদের শিক্ষা সম্পূর্ণ ব্যর্থ হবে। ক্যাপ্টেন গ্রে দেখিয়ে দিয়েছিলেন যে তাঁদের ধারণা ভুল। আসলে
সকলেই শিক্ষিত ছিলাম বলে আমরা খুব তাড়াতাড়ি শিখে ফেলেছিলাম। সাধারণ সৈনিকদের যা শিখতে কয়েক মাস লাগতো, আমরা কয়েক সপ্তাহের মধ্যেই তা শিখে ফেলতাম। 3 সপ্তাহ বন্দুক চালনা শিক্ষার পর আমাদের ও আমাদের শিক্ষকদের মধ্যে একটা বন্দুক ছোঁড়ার প্রতিযোগিতা হয়েছিল এবং তাতে শিক্ষকগণ শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। আমাদের শিক্ষকরা প্রথমে বিশ্বাস করতে চাননি যে আমরা আগে কখনো রাইফেল নিয়ে নাড়াচাড়া করিনি। মনে আছে আমাদের বাহিনীর শিক্ষককে একদিন সৈনিক হিসাবে আমাদের সম্বন্ধে তাঁর ধারণা কি তা অকপটে আমাদের কাছে ব্যক্ত করার জন্য বলেছিলাম। তিনি বলেছিলেন যে কুচকাওয়াজের সময় আমরা খুব সপ্রতিভ, তবে আমাদের লড়াইয়ের শক্তির পরীক্ষা হতে পারে শুধু যুদ্ধের সময়। আমাদের অধিনায়ক আমাদের কাজ দেখে সন্তুষ্ট হয়েছিলেন। অন্তত আমাদের শিক্ষা সমাপ্ত হলে এই রকম বলেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমরা যেদিন গভর্নরকে গার্ড অফ অনার প্রদর্শন করি, সেদিন আমাদের কুচকাওয়াজ দেখে যখন গভর্নরের মিলিটারি সেক্রেটারি আমাদের প্রশংসা করেছিলেন, তখন তিনি গর্ববোধ করেছিলেন। তাঁর সন্তোষ আরও বৃদ্ধি পেল যখন আমরা নববর্ষের দিনে শপথ ঘোষণার কুচকাওয়াজে পারদর্শিতা দেখালাম। সৈনিকের কাজ করে যখন আনন্দ লাভ করতাম, সেই দিনগুলি থেকে আমার কতই না পরিবর্তন হয়েছে। তখন নতুন পরিবেশের সঙ্গে মেনে চলতে না পারার কোনো লক্ষণ তো ছিলই না, বরং এর মধ্যে সত্যিই এক ধরনের আনন্দ আমি খুঁজে পেয়েছিলাম। এই শিক্ষা আমাকে এমন কিছু দিয়েছিল যা আমার প্রয়োজন ছিল অথবা যা আমার মধ্যে ছিল না। মানসিক শক্তি ও আত্মবিশ্বাসবোধ আরও বৃদ্ধি পেয়েছিল। সৈনিক হিসাবে আমাদের এমন কতকগুলি অধিকার ছিল ভারতীয় হিসাবে যা আমাদের ছিল না। ভারতীয় হিসাবে আমাদের কাছে ফোর্ট উইলিয়াম ছিল সীমার বাইরে, কিন্তু সৈনিক হিসাবে আমাদের সেখানে প্রবেশাধিকার ছিল। এবং বাস্তবিক পক্ষে আমরা প্রথম যেদিন আমাদের রাইফেল আনবার জন্য ফোর্ট উইলিয়ামের ভিতরে মার্চ করে ঢুকলাম, সেদিন অদ্ভুত এক ধরনের তৃপ্তিবোধ আমাদের হয়েছিল, যেন আমরা এমন একটা কিছুর দখল নিচ্ছি যাতে আমাদের একটা জন্মগত অধিকার আছে, অথচ যা থেকে আমাদের অন্যায়ভাবে বঞ্চিত করে রাখা হয়েছে। শহরে ও অন্যত্র রুট মার্চগুলি উপভোগ করতাম, সম্ভবত এই কারণে যে ইহা আমাদের একটা মর্যাদা বোধ দিয়েছিল। পুলিশ ও গভর্নমেন্টের যেসব অনুচরের দ্বারা হয়রান বা সন্ত্রস্ত হওয়া আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল, তাদের আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারতাম। কলেজের 3য় বর্ষটা সৈনিক জীবন ও এতৎ সংক্রান্ত উত্তেজনার মধ্যে দিয়ে কেটে গেল। 4র্থ বর্ষেই শুধু আগ্রহ সহকারে আমি আমার পড়াশোনা শুরু করলাম। 1919 সালে বিএ পরীক্ষায় আমার ফল ভালো হলো, কিন্তু আমার প্রত্যাশা অনুযায়ী নয়। দর্শনে প্রথম শ্রেণীর অনার্স পেলেও গণনানুসারে 2য় স্থান অধিকার করেছিলাম। এমএতে দর্শন নিয়ে আর পড়াশোনা করার ইচ্ছে আমার ছিল না। আগে যেমন বলেছি, দর্শন সম্পর্কে আমার মোহ কিছুটা কেটে গিয়েছিল। যদিও বিষয়টি বিশ্লেষণ করবার ক্ষমতা গড়ে তুলেছিল, সংশয়বোধ জাগিয়েছিল এবং জ্ঞানানুসন্ধানে শৃঙ্খলাবোধ এনেছিল। আমার মৌলিক সমস্যাগুলির কোনো একটিরও ইহা সমাধান করেনি। আমার সমস্যাগুলির সমাধান একমাত্র আমিই করতে পারতাম। এটি ছাড়াও আরও একটি কারণ কাজ করেছিল। গত 3 বছরের মধ্যে আমার নিজের অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। অতএব এমএ পরীক্ষার জন্য পরীক্ষামূলক মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করব স্থির করলাম। এই অপেক্ষাকৃত নতুন বিজ্ঞানটি আমার অত্যন্ত চিত্তাকর্ষক লেগেছিল, কিন্তু কয়েক মাসের বেশি বিষয়টি আঁকড়ে থাকা আমার অদৃষ্টে লেখা ছিল না। আমার বাবা তখন কলকাতায় ছিলেন। একদিন সন্ধেবেলা তিনি হঠাৎ আমাকে ডেকে পাঠালেন। আমার মেজদাদা
শরতের সঙ্গে তাকে একান্তে দেখলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পড়বার জন্য ইংল্যান্ডে যেতে আমি রাজি আছি কি না। যদি আমি রাজি থাকি তাহলে আমাকে যত শীঘ্র সম্ভব রওনা হতে হবে। মনস্থির করবার জন্য আমাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো। এটি আমার কাছে এক চরম বিস্ময়কর ব্যাপার ছিল। আমি একান্তে বিবেচনা করে দেখলাম এবং কয়েক ঘন্টার মধ্যেই যাবার জন্য মনস্থির করে ফেললাম। মনস্তত্ত্ব সম্বন্ধে গবেষণা করার আমার সমস্ত পরিকল্পনা সরিয়ে রাখলাম। কতবার যে পারিপার্শ্বিক অবস্থার চাপে আমার সযত্নে রচিত পরিকল্পনাগুলি ব্যর্থ হয়ে যাবে, এ কথা ভেবে আশ্চর্য বোধ হলো। মনস্তত্ত্ব ছাড়তে আমার তত কষ্ট হয়নি, কিন্তু ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করে ব্রিটিশ সরকারের অধীনে একটি চাকরি গ্রহণ করে কি হবে, স্বপ্নেও এমন কথা ভাবিনি। যা হোক, নিজেকে বোঝালাম যে এত অল্প সময়ের মধ্যে আমি কখনো আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না, কারণ ইংল্যান্ডে পৌঁছে পড়াশোনার ব্যবস্থা করে নিতে নিতে আর মাত্র 8 মাস সময় থাকবে এবং আমার বয়সের দরুন পরীক্ষা দেবার একটি মাত্র সুযোগ আমি পাব। যদি আমি কোনো ক্রমে উত্তীর্ণ হয়েও যাই, আমি কি করব সে কথা ভাববার যথেষ্ট সময় থাকবে। আমাকে 1 সপ্তাহের মধ্যে রওনা হতে হয়েছিল। সমস্তটাই সমুদ্র পথে যাবে এমন একটা জাহাজে কোনো রকমে একটা বার্থ জোগাড় করা গেল, কিন্তু অসুবিধা হলো আমার পাসপোর্ট নিয়ে। ব্যাপারটি সিআইডির সানুগ্রহ দয়ার উপর ছেড়ে দিতে হতো, বিশেষত বাংলার মতো একটি প্রদেশে। তবে পুলিশের দৃষ্টিকোণ থেকে আমার পূর্ব ইতিহাস নিশ্চয়ই নিষ্কলঙ্ক ছিল না। আমার এক দূর সম্পর্কের আত্মীয় ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্মচারী। তার মাধ্যমে আমাকে পুলিশের সদর দপ্তরে পরিচয় করে দেওয়া হলো এবং 6 দিনের মধ্যেই আমার পাসপোর্ট পাওয়া গেল। আশ্চর্য ব্যাপার বটে। আর একবার আমি নিজের বিবেচনা মতো কাজ করলাম। যখন আমার ইংল্যান্ড যাত্রার প্রস্তাব সম্বন্ধে দলের সঙ্গে পরামর্শ করলাম, তারা এই পরিকল্পনায় আমাকে নিরুৎসাহ করল। বিশেষ সম্ভাবনাপূর্ণ সদস্যদের মধ্যে একজন ইংল্যান্ডে গিয়ে বিবাহ করে সেখানেই স্থায়ীভাবে থেকে গিয়েছে এবং ফেরবার নাম করেনি। আরেকটি পরীক্ষা করে দেখতে গেলে বিপদ ঘটতে পারে, কিন্তু আমার জেদ চেপে গিয়েছিল। একজন সদস্য যদি ভুল পথে গিয়ে থাকে তাতে কি আসে যায়? তার দ্বারা এমনটি প্রতিপন্ন হয় না যে অন্যান্য সকলেই তা করবে। আমি এরকম যুক্তি দেখালাম। দলের সঙ্গে আমার সম্পর্কটা কিছুদিন ধরেই কমে আসছিল এবং তাদের সঙ্গে পরামর্শ না করেই আমি বিশ্ববিদ্যালয় পদাতিক বাহিনীতে যোগদান করেছিলাম। কিন্তু ইহাই শেষ। প্রকাশ না করলেও আমরা অনুভব করেছিলাম যে যাত্রাপথে আমাদের বিচ্ছেদের সময় এসেছে, কারণ আমি আমার নিজের মতো একটি পথ খুঁজে নিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। অতঃপর ইংল্যান্ডে পড়াশোনার ব্যাপারে যিনি প্রাদেশিক উপদেষ্টা ছিলেন তাঁর সঙ্গে দেখা করলাম। তিনি নিজে ছিলেন কেমব্রিজের ছাত্র ও প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। তিনি আমার মুখ চিনতেন এবং স্বভাবতই একজন বহিষ্কৃত ছাত্র সম্বন্ধে তাঁর উঁচু ধারণা ছিল না। যে মুহূর্তে তিনি শুনলেন যে আমি পরের বছর আইসিএস পরীক্ষায় বসতে চাই, আমাকে নিরস্ত করবার জন্য তিনি যথাসম্ভব চেষ্টা করলেন। অক্সফোর্ড ও কেমব্রিজের সেরা সেরা ছাত্রদের সঙ্গে প্রতিযোগিতায় আমার কোনোই আশা নেই। কেন আমি 10,000 টাকা নষ্ট করতে যাচ্ছি? তাঁর হিতোপদেশের এটাই ছিল মূল কথা। তাঁর যুক্তির অকাট্যতা উপলব্ধি করে এবং তাঁর প্রশ্নের উত্তর না খুঁজে পেয়ে শুধু বললাম, আমার বাবা নষ্ট করবার জন্যই আমাকে 10,000 টাকা দিতে চান। এরপর কেমব্রিজে ভর্তি হওয়ার ব্যাপারে তিনি আমাকে কোনো সাহায্য করবেন না দেখে তাঁর কাছ থেকে চলে এলাম। সম্পূর্ণ নিজের সম্বলের উপর ভরসা করে
এবং ইংল্যান্ডে আমার ভাগ্য পরীক্ষার জন্য কৃতসংকল্প হয়ে 1919 সালের 15ই সেপ্টেম্বর আমি জাহাজে রওনা হলাম।